আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মামলা সব মিথ্যা না? ও ব্যারিস্টার সাহেব, মামলা সব মিথ্যা না? সময়ের ব্যাপার মাত্র। যাদের যাবজ্জীবন জেল হয়েছে তারা এখন মুখনিত হয়ে গেছে, তাই না? তাহলে মামলা যারা খায় তারা পরবর্তীকালেই দেশ এবং জাতির নেতা হয়, তারা পুনরায় ক্ষমতায় আসেন। তারেক রহমান ফিরে এসেছেন দেশে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার তার ফেরার সকল ব্যবস্থা করে দিয়েছে। আদালতে দেওয়া সাজা মওকুফ থেকে শুরু করে টোল ফ্রি রাস্তা সবই করেছেন ইউনূস মহাজনের সরকার। সবচেয়ে বড় কাজটি করে দিয়েছে সেনাবাহিনী। তারা তারেক রহমানকে গার্ড অফ অনার দিয়েছে। একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তারেক রহমানকে যোগ্য সম্মান দিয়ে দেশে ফেরালেন ইউনূস। আর একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান যে নিরাপত্তা পান, সেই লেভেলের নিরাপত্তাও তাকে দেওয়া হচ্ছে। তার মানে ধরেই নেওয়া হচ্ছে যে তারেক রহমান আজকে থেকে দেশের ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, এবং তারপর একটি নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে কেবল ক্ষমতা হস্তান্তরটাই বাকি। শোনা যাচ্ছে তারেক রহমানকে ফেরাতে সবচেয়ে বড় ভূমিকাটি পালন করেছে প্রতিবেশী ভারত এবং সেখানে নির্বাসিত থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। কিন্তু তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে দেশের ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রীর যুক্ত হওয়া ছাড়াও আরো অনেক কিছুই যে যুক্ত হলো, সেটা নিয়েই আরেকটু আলোচনা করতে চাই আজকে। চলুন আলোচনা শুরু করা যাক। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। এর চেয়ে বড় কোনো সত্য বাংলাদেশের রাজনীতিতেও নেই। যে দেশে এই কিছুদিন আগেও যে নামটি উচ্চারণ করলেই 21শে আগস্টের গ্রেনেড হামলা, প্রতিপক্ষকে নির্মূল, দুর্নীতি, নেপোটিজম, ক্ষমতার দম্ভ আর রাষ্ট্রীয় অবক্ষয়ের ছবি ভেসে উঠত, আজ সেই নামটি স্থিতিশীলতার প্রতীক হিসাবে আলোচনায়। বুঝতেই পারছেন কাকে নিয়ে কথা বলছি। আমি তারেক রহমানের কথাই বলছি। তারেক রহমানকে এই কিছুদিন আগেও দেশের প্রধান দৈনিকগুলো দুর্নীতির বরপুত্র, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বিস্তর লিখেছে, বিস্তর সমালোচনা করেছে। কিন্তু আজকে তিনি দেশের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ। দেশের মানুষ যখন বলা শুরু করেছিল যে আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম, তখনই ইউনূস তার জাদুর ঝোলা থেকে তারেক রহমানকে বের করে এনে জাতির সামনে ছুড়ে দিলেন। অথচ ইউনূস ক্ষমতায় বসেছিলেন দুর্নীতি, দুঃশাসন, বৈষম্যের বিরুদ্ধে জিহাদ ঘোষণাকারীদের নিয়ে। 2001 থেকে 2006 দুর্নীতি, দুঃশাসন আর ভয়ঙ্কর প্রতিহিংসার রাজনীতিটি বাংলাদেশে চলেই ছিল তারেক রহমানের হাত ধরে। তাহলে আজকে তাকেই ফিরিয়ে আনার এই বিপরীতমুখী বাস্তবতাকে আপনি কিভাবে দেখেন আমি জানি না, কিন্তু আমি এভাবে দেখি যে এটা আসলে ব্যক্তি তারেক রহমানের গুণে নয়, বরং ইউনূস সরকারের রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতায় তৈরি হওয়া ভয়ঙ্কর শূন্যতার ফলেই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইউনূস বাধ্য হয়েছেন। আর এই শূন্যতার নামকরণই ছিল হয়তো জুলাই চেতনা, যেটি সময়ের সঙ্গে সঙ্গে উন্মোচিত হয়েছে একটি নেগেটিভ ঐক্য হিসাবে, অর্থাৎ আওয়ামী লীগ বিরোধিতা ছাড়া যার আর কোনো দৃশ্যমান নৈতিক ভিত নেই। জুলাই 2024 আন্দোলনের হয়তো বাস্তবতা ছিল, বিশেষ করে আওয়ামী লীগের 17 বছরের শাসন আমলে তৈরি হওয়া ক্ষোভটা তো ছিলই, কিন্তু এই ক্ষোভকে জনমনে না ছড়িয়ে দেশি বিদেশি অস্ত্র, অর্থ আর প্রশিক্ষণের মাধ্যমে জনগণের ভেতর থেকে বেছে বেছে লাশ ফেলে দেওয়া আর ভয়ঙ্কর রক্তপাতটাকে একটি পক্ষ বাস্তব করে তুলেছিল 2024 সালের আগস্ট মাসে ক্ষমতা দখলের মাধ্যমে। কিন্তু ইতিহাস বলে রক্তপাত নিজে নিজে নৈতিক মানদণ্ড তৈরি করতে করে না। নৈতিকতা জন্ম নেয় পরবর্তী সিদ্ধান্তে, অথবা তথাকথিত যদি আন্দোলন ধরেন বা গণ অভ্যুত্থান ধরেন, তারপরে যারা ক্ষমতায় বসছে তারা কিভাবে সেটিকে নৈতিকতা দিচ্ছে, কোন মানদণ্ডে তারা বিচার করছে, বিচার কিভাবে চলবে, দায় কিভাবে নির্ধারিত হবে, ক্ষমতার অপব্যবহার হলে তার পরিণতি কি হবে, এই প্রশ্নগুলোর উত্তরেই আন্দোলনের মান নির্ধারিত হয়। জুলাই পরবর্তী বাস্তবতায় দেখা গেল এই প্রশ্নগুলোর কোনো উত্তর তৈরি হয়নি,
বরং তৈরি হয়েছে নতুন এক রাজনৈতিক বন্দোবস্ত। আর সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সবচেয়ে সর্বশেষ সংযোজন এই তারেক রহমানের ফিরে আসা, এবং সরকার বাধ্য হয়েই তাকে ফিরিয়ে এনেছে। তারেক রহমানের দেশে ফেরা কেবলমাত্র বিএনপির একজন নেতার বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দেশে ফেরা নয়, কারণ তারেক রহমান ইতিমধ্যে বিএনপির নেতা বেগম খালেদা জিয়া যিনি চেয়ারপারসন, তিনি আসলে বেঁচে আছেন নাকি মারা গেছেন আমরা কেউ জানি না। কিন্তু তারেক রহমানের এই যে ফিরে আসা, এটি যে রাষ্ট্রীয় পক্ষপাতের চূড়ান্ত নজির, তা কি আপনি অস্বীকার করতে পারবেন? একজন সর্বোচ্চ আদালতে দণ্ডিত আসামির ক্ষেত্রে রাষ্ট্র যখন আইন আদালত রায়ের ধারাবাহিকতা অগ্রাহ্য করে রাজনৈতিক সমঝোতায় পথ খুলে দেয় তার ফিরে আসা, তখন সেটি ব্যক্তিগত ঘটনা থাকে না, তাই না? সেটি আসলে নির্দেশ করে যে বিচার আর ন্যায় নয়, ক্ষমতার প্রয়োজনই আসলে শেষ কথা। এখানেই তথাকথিত জুলাই চেতনার ফাঁপা জায়গাটা বা ফুটো কলসিটা আমরা দেখে ফেলি। যদি জুলাই চেতনা সত্যি বৈষম্য বিরোধী হতো, তাহলে প্রথম 2001 থেকে 2006 পর্যন্ত করা সকল অন্যায়ের বিচার না করে কেবল শেখ হাসিনার আমলটাকেই বিচারের জন্য বেছে নেওয়া হতো না। আপনারা স্মরণ করতে পারেন যে যখন 2024-এর এই অগাস্টের পরপরই এই যে এখনকার সন্ত্রাসীরা, এনসিপির নেতৃত্বরা প্রায়ই তারেক রহমানকে নিয়ে স্লোগান দিত, তারেক আমার এটা সেটা, এবং তার বিচার করা হবে, তার দুর্নীতির বিচার করা হবে, এগুলো কিন্তু বলেছিল তারা, মনে আছে আপনাদের? এবং 2001 থেকে 6 পর্যন্ত চলা অপারেশন ক্লিন হার্ট থেকে শুরু করে র্যাবের মাধ্যমে সে সময় যে গুম খুনের ঘটনা ঘটেছিল, সেগুলোরও তো বিচার শুরু হওয়ার কথা ছিল, কিন্তু না, সেটা তো হয়নি। শুধুমাত্র আওয়ামী লীগ আমলকেই বেছে নেওয়া হয়েছে এই একচক্ষু বিচারের আওতায়। সবচেয়ে বড় কথা হলো 21শে আগস্টের গ্রেনেড হামলা, মানি লন্ডারিং, দুর্নীতি, এসব মামলায় আদালতের রায় ছিল। সেই রায়কে এক ঝটকায় অকার্যকর করে দেওয়া মানে সত্য প্রতিষ্ঠা নয়, মানে আদালতকে ক্ষমতার অধীন করে ফেলা। ফলে প্রশ্ন উঠছে, এতে কি জুলাই চেতনা ধ্বংস হলো? বাস্তবতা হলো ধ্বংস করার মতো কোনো সুসংহত চেতনা আদৌ ছিল কিনা, সেটাই আসলে মূল প্রশ্ন। বরং বলতে পারেন আপনি যে জুলাই ছিল একটি ট্রানজিশনাল ন্যারেটিভ, ক্ষমতা বদলের জন্য বা ক্ষমতা দখল করে ক্ষমতাকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য একটি সাময়িক ভাষা, যার প্রয়োজন ফুরাতেই সেটাকে পাশে সরিয়ে রাখা হয়েছে বা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে নর্দমায়। যদি শেখ হাসিনার আমলে আদালতের সকল রায়কে পক্ষপাতমূলক আর বাতিল করা যায়, তাহলে এই ইউনূস আমলে দেওয়া সকল রায়ও পক্ষপাতমূলক আর প্রতিহিংসামূলক বলে বাতিল হবে। মানে একদিন তো হতেই হবে, তাই না? এক যাত্রায় দুই ফল তো হতে পারে না। তাহলে এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক হয়ে যাবে যে তারেক রহমান ফিরতে পারলে শেখ হাসিনা কেন ফিরতে পারবেন না? যদি যুক্তি হয় রাজনৈতিক প্রতিহিংসা, কথিত ফ্যাসিস্ট আমলের সাজা, পক্ষপাত দুষ্ট বিচার, এসব কারণে তারেক রহমান ফিরে এসেছেন, এটাই যদি আপনার যুক্তি হয়, তাহলে সেই যুক্তি তো একতরফা হতে পারে না। শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলাগুলোও একই যুক্তিতে পুনর্বিবেচনা দাবিদার হয়ে পড়বে। আপনি একদিকে বলবেন তারেক রাজনৈতিক নিপীড়নের শিকার, আর অন্যদিকে বলবেন শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত। এই দুই অবস্থান একসাথে টিকতে পারবে না, যদি না আপনি স্বীকার করেন যে বিচার নয়, ক্ষমতার হিসাবই এখানে মুখ্য। তার মানে রাষ্ট্র তার নিরপেক্ষ এবং নৈতিক অবস্থান থেকে সিদ্ধান্ত নিচ্ছে না, তাই না? তারেক রহমানকে ফিরিয়ে রাষ্ট্র তার নৈতিক অবস্থান থেকে সরে গেছে, যদি কোনো নৈতিক অবস্থান থেকে থাকে, যদি সেরকম কিছু আদৌ থেকে থাকে আর কি। রাষ্ট্র মানে শুধু সংবিধান নয়, রাষ্ট্র মানে নৈতিক ধারাবাহিকতা। আপনি যদি এক পক্ষের জন্য আইনকে নমনীয় করেন, অন্য পক্ষের জন্য কঠোর রাখেন, তাহলে রাষ্ট্র আর রাষ্ট্র থাকছে না, ক্ষমতার যন্ত্রে পরিণত হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্নীতি বা অর্থ পাচারের মামলা যদি আপনি চালিয়ে যান আন্তর্জাতিক পরিসরে, সেটাকে ন্যায় বিচার বলা হবে না, বলা হবে রাজনৈতিক প্রতিশোধ। ইতিমধ্যেই আন্তর্জাতিকভাবে এই সব বলা শুরু হয়েছে। ব্রিটেনের সাংসদরা বলছেন, আমেরিকার কংগ্রেসম্যানরা বলছেন, আর দেশের ভেতরে তো আছেই। আদালত কাগজে চলতে পারে, কিন্তু বিশ্বাসযোগ্যতা থাকে না আদালতের। ইতিমধ্যেই দেশে বিদেশে এই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং খুব দ্রুত সেটা আরো জোরে সোরে উচ্চারিত হবে। দুঃখজনক সত্য হলো বাংলাদেশে এই বৈষম্যের রাজনীতি আসলে বাস্তবতা।
সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর থেকেই শুরু হয়েছে এবং এখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের যে সরকার, আপনারা অন্তর্বর্তী সরকার বলেন, তারা সেটি সমানে করে যাচ্ছে। আওয়ামী লীগকে সরিয়ে বারবার বিএনপি জামায়াতকে অনৈতিক সুযোগ করে দেওয়াই হচ্ছে এই বৈষম্যের রাজনীতি। এই মুহূর্তে বাংলাদেশে এই রাজনৈতিক দ্বিচারিতাকে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে নিজেদেরকে নৈতিক বিকল্প হিসাবে তুলে ধরাই ছিল এই সরকারের মূল রাজনৈতিক পুঁজি, কিন্তু নৈতিকতা কোনো ঘোষণাপত্র নয়, এটি সিদ্ধান্তে প্রতিফলিত হয়। তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রস্তুতিতে যে রাষ্ট্রীয় উদ্যম দেখা গেছে, পরিবহন সুবিধা, প্রশাসনিক সহায়তা, আইনগত দ্রুততা, তা একটাই বার্তা দেয়, ক্ষমতার নতুন সমীকরণে কে প্রয়োজনীয় আর কে নয়। প্রশ্ন হলো, এই দরদের উৎস কি? নৈতিক দায়বদ্ধতা নাকি রাজনৈতিকভাবে টিকে থাকার তাগিদ? বাস্তবতা হলো, জুলাই পরবর্তী কাঠামোর ভেতরে যারা আছে তাদের অনেকেরই অতীত এবং বর্তমান নিয়ে প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর মুখোমুখি টিকে থাকতে হলে ক্ষমতার অংশ থাকা জরুরি। রাজনীতিতে এক মাস্টার মাইন্ড আর এক মাস্টার মাইন্ডের প্রয়োজন বোঝে, এই নির্মম বাস্তবতা অস্বীকার করতে পারবেন না আপনি। ফলে তারেক রহমানের প্রতি এই দরদ কেবল ব্যক্তিগত নয়, এটি একটি সেলফ প্রিজার্ভেশন স্ট্র্যাটেজি। একটা ইন্টারেস্টিং সত্য হলো, এটাও হয়তো হতে পারে যে আওয়ামী লীগের ভেতরে যারা লুটপাট, দুর্নীতি, অর্থ পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের অনেকের কাছেও তারেক রহমান খারাপ বিকল্প নন হিসেবে বিবেচিত হবে। কেন? কারণ হচ্ছে, এই রাজনীতির পুরনো খেলোয়াড়রা নিয়ম জানেন, ম্যানেজমেন্ট বোঝেন। তারা ভাবছেন যে বিএনপিকে কিছুটা, তাদের যে অর্জিত বিপুল সম্পদ, তার কিছুটা দিয়ে তারা বাংলাদেশে ফিরতে পারবেন। এটা একটা ভাবনা, যদিও আমার কাছে এই বিষয়ে কোনো প্রমাণাদি নেই। ফিরি সেই জুলাই চেতনার কথায়। এই চেতনা যে ভুয়া আর সব দিক থেকেই ফোকলা হয়ে গেছে, তার বলার অপেক্ষা রাখে না। এর ভিত্তিটাই যে আওয়ামী লীগ বিরোধিতা এবং তাতে সকল পক্ষ একজোট, তা তারেক রহমানের নিষ্পাপ হয়ে দেশে ফেরাটা আরো জোরালোভাবে প্রমাণ করে দিল। ডক্টর ইউনূসকে সামনে রেখে জামায়াত বিগত 1 বছর যা করেছে, তা মূলত মুক্তিযুদ্ধকে ধ্বংস করে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা। সেটাকে দেখিয়েই দেশের সুশীল সমাজ নতুন ন্যারেটিভ তৈরি করেছে। সেটা হলো, জামায়াতের চেয়ে বিএনপি ভালো, তাই তারেককে দরকার। এই যে ন্যারেটিভ হঠাৎ জন্ম নেয়নি, এটি বহুদিন ধরে প্রস্তুত করা হয়েছে। উগ্র ডানপন্থার উত্থান, মব রাজত্ব, নারী এবং সংখ্যালঘু নিপীড়ন, সংস্কৃতির উপর আঘাত, এই ভয়ের বিপরীতে একটি কম খারাপ বিকল্প তৈরি করা হচ্ছে। তারেক রহমান সেই বিকল্পের প্রতীক। এটি তারেকের অর্জন নয়, এটি রাষ্ট্রের ব্যর্থতার ফল। তথাকথিত জুলাই চেতনার কবর হয়ে গেল এই প্রত্যাবর্তনের ভেতর দিয়ে। তাহলে জিজ্ঞেস করি আপনাকে, জুলাই চেতনা বলতে আপনি কি বোঝেন? পারলেন না তো বলতে, আমি দেই উত্তরটা। জুলাই চেতনা বলতে এখন আর কিছু নয়, কেবল আওয়ামী লীগ বিরোধিতা আর শেখ হাসিনা বিরোধিতা বোঝায়। সঙ্গে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা ছাড়া আর কিছুই নেই এই জুলাই চেতনার বলতে। বৈষম্য বিরোধী রাজনীতির কথা বলা হয়েছিল, কিন্তু বৈষম্য প্রথমেই প্রতিষ্ঠিত হয়েছে বিচারে। ন্যায় বিচারের কথা বলা হয়েছিল, কিন্তু ন্যায়কে রাজনৈতিক দর কষাকষির উপকরণে পরিণত করা হয়েছে। নতুন রাজনীতির কথা বলা হয়েছিল, কিন্তু ফিরেছে পুরনো সব খেলোয়াড়রা। তারেক রহমান যে প্রক্রিয়ায় ফিরেছেন, সেই একই প্রক্রিয়ায় যদি শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ না দেওয়া হয়, তাহলে এটি আন্তর্জাতিকভাবেই শেখ হাসিনার বিরুদ্ধে বিচারকে প্রতিশোধমূলক বিচার হিসেবে চিহ্নিত হওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সেটি আরো বাড়বে। নির্বাচনের পর সেটি ভয়ঙ্কর আকার ধারণ করবে, যদি নির্বাচন হয়। দেশের রাজনীতি যুক্তিতে চলে না, চলে ধান্দায়। এই যে শুরুতে বলেছিলাম শেষ কথা বলে কিছু নেই, সেটা একটা ধান্দাই। এখন এই শেষ কথা এটাই যে এরপর কি তবে শেখ হাসিনা ফিরছেন? তারেকের মতো রাষ্ট্রই তাকে সকল অভিযোগ থেকে মুক্ত করে ফিরিয়ে আনবে? রাষ্ট্রকেই আনতে হবে। যদি রাষ্ট্র না আনে, তাহলে আপনি আরো স্পষ্ট বুঝবেন যে রাষ্ট্র বিএনপি জামায়াতের জন্য একরকম আর আওয়ামী লীগের জন্য আরেক রকম। সুখের কথা কি জানেন? সুখের কথা হলো, রাষ্ট্র দখলকারীরা বিএনপি জামায়াত বান্ধব হলেও দেশের জনগণের গরিষ্ঠ অংশ কিন্তু আওয়ামী লীগকে নিজেদের ত্রাতা মনে করে, যেমনটি তারা মনে করত 1971 সালেও। 1975 সালে যারা বঙ্গবন্ধুকে খুন করেছিল, তারা বিএনপি প্রতিষ্ঠা করেছে, জামায়াতকে ফিরিয়ে এনেছে, কিন্তু দেশের মানুষ আওয়ামী লীগকে ফিরিয়েছে। এটা আপনারা কিন্তু ভুলেন না। এটাই সত্য, এটাই বাস্তব। 1 বছর আগে থেকে আমি যেটা বলতে শুরু করেছিলাম,
যে দুনিয়া এদের কাছে ক্রমশ ছোট হয়ে আসছে। এখন যে দুনিয়া আপনারা দেখছেন সেই দুনিয়া কিন্তু আগামী 1-1.5 বছরের মধ্যে পাল্টে যাবে। এখন এই সময় এসে গেছে। এখন ইউনূস পালানোর জন্য ছটফট 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 করছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্র নেতাদের সঙ্গে ফোনালাপ করছেন, পাকিস্তানকে বাদ দিয়ে। এখন পাকিস্তানকে বাদ কেন? পাকিস্তানে যদি উনি যান, যে কোনো দিন আননোন গানম্যানের শিকার হয়ে যাবেন। সেক্ষেত্রে উনি পাকিস্তানকে এই লিস্ট থেকে বাদ রাখছেন। বাকি রইল আপনার স্পেন থেকে ফ্রান্স অব্দি, জার্মানি, ইটালি, অস্ট্রিয়া, কি বলে আরবিয়ান দেশগুলো, এই সমস্ত জায়গায় উনি ফোন করে সাহায্য চাইছেন এবং বলছেন আমাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হোক। কিন্তু এখনো পর্যন্ত কোনো দেশের পক্ষ থেকে তাকে কোনো রকম আশ্বাসবাণী দেওয়া হয়নি। এদিকে আমেরিকায় তো উনি যাবেন না, আমেরিকা ওনাকে ঢুকতেও দেবে না। কারণ এখন যে মার্কিন কংগ্রেস রয়েছে যারা, এবং ডেমোক্র্যাট রয়েছে, রিপাবলিকানরা রয়েছে, তারা এখন ইউনূসের উপরে প্রচন্ড খাপ্পা। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের ওনার নো এন্ট্রি হয়ে গেছে। তাহলে পরে যে মেক্সিকো পর্যন্ত প্রত্যাখ্যান করেছে, মেক্সিকো জায়গা দিচ্ছে না। মানে একটা নোবেল শান্তি পুরস্কার জয়ী মানুষ, তাকে কোনো দেশ আশ্রয় দিচ্ছে না, তার গায়ে সন্ত্রাসবাদী ছাপ লেগে গেছে। এবার আমি ডিটেলে আসি যে খবরাখবর কি হচ্ছে, ওনার মানে চাপটা কেন বাড়ছে। এক হচ্ছে, গতকালকে পরশু দিনকে আলেকজান্ডার ভ্রিগো গ্রেনোকোজিভ, তিনি হচ্ছেন রাশিয়ার রাষ্ট্রদূত, 9:30-এ সকালবেলা ওনার সঙ্গে দেখা করেন 6 মিনিট 30 সেকেন্ডের জন্য, মাত্র 6 মিনিট 30 সেকেন্ডের জন্য একটা ছোট আলোচনা হয়। উনি চাও খাননি, একটা পুতিনের চিঠি, রাষ্ট্রপতি পুতিনের একটা খামবন্ধ চিঠি উনি হাতে পৌঁছে দিয়েছেন, বলেছেন চিঠিটি আপনি পড়ে দেখে নেবেন। তো উনি জানতে চান চিঠির বিষয়বস্তু কি আছে, আমায় যদি আপনি একটুখানি বলেন। তখন আলেকজান্ডার ভ্রিগো তিনি বলেন যে এখন আর রাশিয়া নিরপেক্ষ হয়ে দর্শকের ভূমিকায় থাকবে না, অ্যাক্টিভলি যা যা করার ভারতের সঙ্গে দাঁড়িয়ে সেই জিনিসগুলো করবে। ভারত যা চাইছে তাই করুন, অন্যথায় আপনার কপালে দুর্ভোগ আছে। এবার চিঠিটি আপনি পড়ে নিন, আমি শর্ট লাইনে যা বলার আমি বলে দিলাম। আরো একটা চাপ এই কারণে যে বেঞ্জামিন নেতানিয়াহু তিনি একটা হুঙ্কার ছেড়েছেন। বলেছেন যে ভারতবর্ষের পাশে বরাবর ইসরায়েল ছিল, সুখে দুঃখে সবসময় ইসরায়েলের পাশে ভারত ছিল। আজকে যখন ভারতের পরিবেশ যখন উত্তপ্ত হয়ে উঠছে, ভারত যখন উত্তপ্ত হয়ে উঠছে একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা উন্মত্ততার জন্য, তাহলে এখন যদি ভারত কোন রকম ডিসিশন নেয়, সেক্ষেত্রে ইসরায়েল সম্পূর্ণ শক্তি দিয়ে তার পাশে দাঁড়াবে। এটাও হলো গিয়ে দুই। একে তো মার্কিন যুক্তরাষ্ট্র আছে, তারপরে এর মধ্যে ঢুকে পড়লো রাশিয়া, চীন তো আগেই কেটে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, তারপর হচ্ছে গিয়ে আপনার ইসরায়েল। এখন এই যে চাপ, এত চাপ তিনি রাখবেন কোথায়? এখন এরপরেতে আমি বলি 24 তারিখ এই
মানে পরশু দিনকে 24 তারিখ এই চিঠিটা ওনাকে তুলে দেওয়া হয়েছে। 25 তারিখ বৃহস্পতিবার 4:30 সাম্প্রতিক অবস্থা জানতে চেয়ে ফোন করেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। উনি খলিলুর রহমানকে ফোন করেছিলেন। খলিলুর রহমান তখন বসেছিলেন ইউনূসের সঙ্গে যখন ফোনটি এসেছিল। ওখানে আর কে ছিলেন? ওখানে ছিলেন ফাইন্যান্স অ্যাডভাইজার, তার নাম হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। তখন খলিলুরের সঙ্গে যা কথাবার্তা হয়, আমি যা জানতে পেরেছি, খলিলুর বলেছেন ইউনূসের সঙ্গে কথা বলে যে দিল্লির সঙ্গে সমস্ত নেতিবাচক সম্পর্ক মানে স্বাভাবিক করে আনার চেষ্টা করছে ঢাকা। দিল্লিতে এই ব্যাপারে তারা আশ্বস্ত করছে সমস্ত নেতিবাচক সম্পর্ক একদম স্বাভাবিক করার জন্য দিল্লিকে আশ্বস্ত করছে ঢাকা, এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্রকেও সময় মতো জানিয়ে দেওয়া হবে। একদিকে বলা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করা হয়েছে, রাজনৈতিক বন্দী করা বন্ধ করা হয়েছে, অহেতুক মামলা দেওয়া বন্ধ করা হয়েছে, কিন্তু উল্টে কি দেখলাম আমরা? উনি যে কথা বলছেন তার উল্টো কাজ উনি করছেন। উনি তো সন্ত্রাসবাদী, বা ওনার হাতে এখন কিছু নেই, হাত থেকে বেরিয়ে গেছে। এখন গতকালকে আবার এক হিন্দু যুবককে মারা হয়েছে, এবং আবার মামলা টামলা দিয়ে প্রায় 8,000 জনকে প্রায় অ্যারেস্ট করা হয়েছে। সব হচ্ছে রাজনৈতিক কর্মী, তাদেরকে যে বিরোধিতা করছে তাকে আওয়ামী লীগ ছাপ দিয়ে তাকে ভর্তি করে দেওয়া হোক, এই হচ্ছে অবস্থা। এবার কথা হচ্ছে শেখ হাসিনা, তার ব্যাপারে ঢাকা কি ভাবছে। তার ঢাকার পক্ষ থেকে খলিলুর রহমান আশ্বস্ত করেছেন অজিত দোভালকে যে পূর্ণ নিরাপত্তা দিয়ে তাকে ঢাকায় ফিরিয়ে আনার সমস্ত রকম আবহাওয়া তৈরি করা হচ্ছে, পূর্ণ নিরাপত্তা দিয়ে। তখন আমাদের অজিত দোভাল খলিলুর রহমানকে জিজ্ঞেস করেন, এই ব্যাপারে আপনি আমায় কতটা নিশ্চিত করতে পারেন? তখন খলিলুর রহমান বলেন, একটু ফোনটা আপনি ধরুন। তখন বোধহয় ফোনে চাপা টাপা দিয়ে ইউনূসের সঙ্গে কথা হয়েছে। তারপরে খলিলুর রহমান বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা 100% আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং খুব শীঘ্রই এই জিনিসটা, এই আবহাওয়া তৈরি হয়ে যাবে, এবং শেখ হাসিনাকে আমরা পূর্ণ নিরাপত্তায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। এতে 1 মিনিট ধরবেন। এই ঘটনার পর যখন কথাবার্তা হয়ে যায়, তখন এই ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানানো হয়, জয়শঙ্করজিকে জানানো হয়, এবং ক্যাবিনেটে যারা কিচেন ক্যাবিনেট আছে তাদেরকে জানানো হয় যে এই অবস্থা হয়েছে। তখন আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ফোন করেন শেখ হাসিনাকে। শেখ হাসিনাকে ফোন করে বলেন যে এই কথাবার্তা হয়েছে, আপনি যাওয়ার ব্যাপারে কবে ডেট ফিক্স করছেন? উনি বলেন, আমার কিছু এখানে মানে দলীয় কাজকর্ম যে সমস্ত আমি করে রেখে দিয়েছি, সমস্ত নির্দেশের জন্য যে সমস্ত তারিখ ঠিক করা আছে, তাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে আমি আপনাকে জানাচ্ছি। তো শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে একটা ডেট খুব শীঘ্রই তৈরি হচ্ছে, এবং ইউনূসের প্রতি পুরোপুরি আস্থা না রেখে ভারতবর্ষ ঠিক করেছে 2 ব্যাটালিয়ন কমান্ডো দিয়ে শেখ হাসিনাকে ঢাকায় ফেরানো হবে। সঙ্গে যাবে 2 ব্যাটালিয়ন কমান্ডো। তারাই ব্যক্তিগত নিরাপত্তার জন্য শেখ হাসিনার সঙ্গে আনটিল ফার্দার নোটিশ, ফার্দার অর্ডার, তারা ওখানেই বাংলাদেশেই থাকবেন, এবং বাংলাদেশে হাসিনা যেখানে থাকবেন
এখন কোথায় থাকবেন সে ব্যাপারে আমি কিচ্ছু জানি না। মানে বঙ্গভবন তো ভাঙচুর হয়ে গিয়েছে, কোথায় থাকবেন না থাকবেন নিশ্চয়ই ভারতবর্ষের সঙ্গে একটা করে কথাবার্তা হয়েছে। একটা গোপনে বাড়ি দেখার কথা আমি বলেছিলাম বহু আগে, শেখ হাসিনার ব্যাপারে বাড়ি দেখা হচ্ছে। এখন সেই বাড়িটি কোথায় না কোথায় সেটা হচ্ছে একমাত্র জানে। একটা প্রচন্ড সুরক্ষিত একটা বাড়ি দেখা হয়েছে, সেই বাড়িটা ভাড়া নেওয়াও আছে এবং তার ভাড়া ভারতবর্ষ গুনে যাচ্ছে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা করে। সেটা গুনেই যাচ্ছে, 1 বছর ধরে সেটা গুনে যাচ্ছে। হয়তো সেই বাড়িতে গিয়ে উঠতে পারেন। তারপর বঙ্গভবনের কাজ টাজগুলো শুরু হবে, বঙ্গভবনের কাজ টাজগুলো শুরু হলে তিনি বঙ্গভবনে হয়তো গিয়ে ফিরতে পারেন, অথবা সেখানে থেকে তিনি ইলেকশন লড়বেন। ইলেকশন লড়ে তারপর তিনি যদি বিজয়ী হন তাহলে তিনি সরকারি বাসভবন বঙ্গভবনে উনি ফিরবেন। এর মধ্যে বঙ্গভবন সারানো ফারানোর যে কাজগুলো সেগুলো ভারতীয় এখান থেকে শ্রমিক যাবে এবং মালপত্র যাবে, সমস্ত গিয়ে ঠিকঠাক করে নেবে। এদিকে রাশিয়া বলেছে যে আমরা যখন ফিরবেন শেখ হাসিনা, আমরা পুরো সমুদ্র তট ঘিরে রেখে দেব যাতে পাকিস্তান এদিকে না আসতে পারে। আর এই পাকিস্তান যত কূটনৈতিক ব্যাপারগুলো যেগুলো চালাচ্ছে সেইগুলোকে বন্ধ করার সমস্ত ব্যবস্থা আমরা করছি, এ নিয়ে চিন্তা করার কিছু নেই। ফলে ইউনূস সাহেবের ওপরে এখন প্রচন্ড চাপ, কোন দেশ তাকে জায়গা দিচ্ছে না। এদিকে দেশে যদি উনি থাকেন তাহলে বিএনপির সঙ্গে ভারতের যে সমঝোতা হয়েছে যে ইনক্লুসিভ নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক যে নির্বাচন, সেই নির্বাচনে শেখ হাসিনা যদি লড়াই করেন এবং আওয়ামী লীগের যা সমর্থন আছে এই মুহূর্তে, তিনি যদি হই হই করে বিজয়ী হয়ে যান তাহলে পরে ইউনূসের ছাড় নেই। আর তিনি যদি বিরোধী দলেও থাকেন তাহলেও ইউনূসের ছাড় নেই। ইউনূসকে ভারত পালাতে দেবে না, ইউনূস ওইখানেই থাকবেন এবং চিরতরে কারাগারের অন্তরালে হয়তো বিলীন হয়ে যাবে। আমি অনেক দিন আগে থেকে আপনাদের বারবার বলে আসছি, মোহাম্মদ ইউনূসের শেষ দিনগুলো অত্যন্ত করুণ হবে। মনে পড়ছে আপনাদের? অত্যন্ত করুণ হবে। সেই করুণ ইতিহাস কিন্তু খুব শীঘ্রই শুরু হবে বলে আমি মনে করছি। এবার আপনারা মিলিয়ে নেবেন যা আমি প্রথম থেকে যা বলে আসছিলাম আজ পর্যন্ত আমি যা বলছি তাতে আমি কতটা